দেখেছো কি সুন্দর ছড়া বলে, ওটাও দেখো এরকম কালার। তো কেমন হচ্ছে সেটা কমেন্ট। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। আর তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমি কোথায় আছি। তো এই যে শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়িতে দিনগুলো কেমন কাটছে তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের শরীর সবারই ভালো আছে। তো সকাল সকাল চা খেয়ে দিয়ে আমি একটু এদিক ওদিক যে কাজগুলো ছিল সেগুলো করে এখন স্নান করে দেখো পুজোর রুমে চলে এসেছি। তো পুজোর রুমে আসার পর হচ্ছে কি বলতো, ছোটো যা অনেক মেজো যা অনেক আগে চান টান করে পুজো করে নিয়েছে। আমাদের বাড়িতে মোটামুটি সকালেই সবাই স্নান টান করে নেয়, করার পর আগে পুজো করে, তারপরে বাদবাকি কাজগুলো করে। তো মা এটাই করে, এই জন্য আমার জাগুলোও এরকম করে। আর আমি যখন এখানে থাকি এইরকমভাবেই কাজ করি, মানে ঠাকুরের রুমটা ভালো করে পরিষ্কার করে পুজোটা করে নেয়, তারপরে বাদবাকি যা কাজগুলো থাকে মর্নিংয়ে সেই কাজগুলো ওরা আস্তে আস্তে করে। তো মেন হচ্ছে পুজোর রুম। আর এই পুজোর রুমটা মা দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মা তো পুজোর যখন রুমে বসে পুজো করে, মা এত সুন্দর সুন্দর গান করে, কোনো একদিন তোমাদেরকে শোনাবো। যখন আমার এখানে আসবে বা আমি ওখানে যাব, মা পুজোর রুমে পুজো করবে, তোমরা শুধু মায়ের গানগুলো শুনবে, এতটা সুন্দর। তো এখানে দেখো আমার গপু সোনাকে স্নান করাচ্ছি, যেহেতু ও পারবে না, এই জন্য গপু মানে সোনাকে চান টান করিয়ে দেবো। আর এখানকার ওয়েদারটা একদম বাজে, বলতে গেলে কি দারুণ ওয়েদার। জামাকাপড় তো শুকাচ্ছে না, এই কারণেই বাজে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। রাত্রের দিকে যেন তো ঢাকা নিয়ে শুতে হয়, ফ্যান অফ করে দিতে হয়। তার মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা পড়েছে। আর কলকাতায় এতটা গরম যে মানে সহ্য করাই যাচ্ছে না। তো আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো কীরকম লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগে, আগামী দিনে ভিডিও করার ইচ্ছেটা অনেক পরিমাণে বেড়ে যায়। তো তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমাদের পাশে থাকা সত্যি করে আমার অনেক অনেক দরকার। তোমরা পাশে থাকলেই আমি আগামী দিনগুলো এগিয়ে যেতে পারবো। তো এখানে দেখো মায়ের কি সুন্দর সুন্দর মানে ঠাকুরগুলো আছে, দেখলে বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ একদম ক্লিনিং, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে। মায়ের ঠাকুর রুমে জানো তো সব আছে, কিন্তু মা নেই। মা থাকলে আবার একটু আলাদা রকম লাগতো। যখন আমার বিয়ে হয়ে যায় তখন তো এটা ঠাকুর রুম ছিল না, পরে এটা আস্তে আস্তে হয়েছে। তো যখন বিয়ের পর আমি গেছি, আগে স্নান টান করে মানে করতাম না, মানে কী বলতো, ঘুম থেকে উঠেই চাটা খেয়ে এদিক ওদিক কাজ করতে শুরু করে দিতাম। তো শ্বশুরমশাই প্রচণ্ড বকতো যে কেন রে কোনো স্বভাব শিখিসনি বা কিছু। তারপর শিখলাম যে না, বাসি নাইটিটা ছেড়েই কাজ করতে হয়। তো শ্বশুরবাড়ি থেকে যেরকম বকা খেয়েছি, যেরকম শাসন শুনেছি, তার সঙ্গে ভালোবাসাটাও পেয়েছি। আর যদি ভালোবাসাটা আমার না থাকতো তাহলে হয়তো আমি এত কিছু পেতাম না। তো চলো পুজো করে টোরে এখন আমি সোজা চলে যাব ছাদে। পড়ছে, জলটা পড়ছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ না, গাছে তো জল হয়ে গেছে, গাছে জল দিতে হবে না। এইখানে দেখো ছাদে এই একটা, এই একটা, এই একটা। বাবু জলগুলো নষ্ট করে না বাবু। এই একটা, এই দেখো বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা তো একদম খুব সুন্দর ওয়েদার। আর কি বলো তো, বৃষ্টির জন্য পুরো ঠান্ডা ঠান্ডা, মানে কলকাতাতে যেরকম গরম সেরকম গরমের কিচ্ছু নেই। বুনু ওরকম করে না। তো স্নান করলাম, পুজো করলাম দেখতেই পেলে। আর হচ্ছে সকালে থেকে আজকে ব্লগটা স্টার্ট করে নিই। টাটা করো, টাটা করো, টাটা টাটা। আর এর নাচগুলো দেখেছো কি সুন্দর নাচ করে। আর এই যে ওদেরকে নিয়ে ছাদে এসছি, এখন জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, ওগুলো মেলে দেবো। রান্না হচ্ছে, সকালে জলখাবারে হচ্ছে ছোলার ডাল আর মুড়ি। তো ওটা আমার মেজো যাই করেছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, জাস্ট স্নান করে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর দেখছো এখানকার বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা দেখো দারুণ, রাত্রে থেকেই বৃষ্টি হয়েছে। এই দেখো, এই দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ। এরা সব খেলা করছে ভাই বোন মিলে। তো ছাদে এসছি, জামা কাপড় যেগুলো ছিল মেশিনে কাচলাম, কেচে এখন মেলবো। তারপরে রান্না হচ্ছে, আজকে নিরামিষই হচ্ছে, আজকে মাছ মাংস হচ্ছে না, যেহেতু কালকে মাটন হয়েছিল। বলছিল মুরগি আনার জন্য, তো আমি বললাম না, নিয়ে আসতে হবে না। আর মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়ে এখনো উঠেনি। আর হচ্ছে কি বলো তো, বাবু ওরকম করে না বাবু। তো চলো আমি জামা প্যান্টগুলো ঝটঝট করে মেলে দিই। বাবু অমনি করে না শোনা। আমি 2 বছর শ্বশুরবাড়িতে আসিনি, তার কারণ ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছুর জন্য আসতে পারতাম না। তারপরে আমার বাবা একা থাকে, তোমরা তো সবাই জানো, বাবার জন্যও আসতে পারতাম না। গরমের ছুটি পড়লেই বাপের বাড়ি চলে যেতে হতো।
এইবার আমার শ্বশুরমশাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ, এই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম, কোনো ট্রেনের টিকিটই পাচ্ছিলাম না। তো তোমরা দেখতেই পেলে বাসে এসছি। আর একটা জিনিস জানো তো, এখানে আসার পর যেরকম ভালো লাগে, যখন চলে যায় তখন অনেক কষ্ট হয়। আবার একা হাতে আমি এই সংসারটাকে একটা দিন আমি সামলিয়েছি, এখন হয়তো আমার আর এই সংসারটা নেই, এখন অন্যজনের। তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে যায়, ভালো লাগে না, কিছু করতে গেলেই বলে না না করতে হবে না। কিন্তু একটা সময় আমি এই সংসারের জন্য অনেক কিছু করেছি। আমার যখন খুব অল্প বয়সে বিয়ে হয়, তারপরে সংসারের জন্য আমি আমার ওই অল্প বয়সে যে একটা ভালোবাসা, একটা পাওয়া, সেইটাও আমি সংসারের জন্য ত্যাগ করে দিয়েছি। আজ ভাবলে, আজ যেখানে আমি দাঁড়িয়ে থাকি, যেখানে আমি ঘুরি, সব দিনগুলো আমার পুরো মনে পড়ে যায়। আমার বিয়ের 25 দিন পরে আমার হাজবেন্ড আমাকে শ্বশুরবাড়িতে রেখে চলে এসেছিল। তারপর মোটামুটি 4-5 মাস আমি ওখানেই ছিলাম। তো আমার লাইফটা কীরকম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একা একা কিছু বুঝতাম না, জানতাম না। আমাদের যেহেতু লাভ ম্যারেজ, ওদেরকে চিনতাম না, ওদের বাড়িঘর জানতাম না, কিছুই জানতাম না আমি। প্রথমে প্রথমে এসে না আমি প্রচণ্ড ঘুমাতাম জানো বন্ধুরা। এই কারণে শ্বশুরবাড়িতে আমাকে অনেক বকা দিত, অনেক কষ্ট। আমি না ঘরের মধ্যে কাঁদতে পারতাম না, বাথরুমে গিয়ে জলটা ছেড়ে দিয়ে আমি হাও হাও করে কাঁদতাম। আজ হয়তো আমি কান্না করেছি, মানে করেছিলাম, আজ হয়তো আমি অনেক হ্যাপি। যেই মানুষগুলোই আমাকে দুটো কথা শুনিয়েছে, আজ সেই মানুষগুলো আমি হচ্ছে তাদের কাছে চোখের মণি। তো এই ভালোবাসাটা দেখো পাওয়া যায় না। একটা জিনিস কি, কষ্ট আমাকে করতে হবে, কষ্ট করলেই আমি কিন্তু তার ফলটা পাবো। তো তাদেরকে আমি কিন্তু কোনো সময় দোষারোপ করি না। হ্যাঁ, তারা একটা সময় আমাকে বকেছে বলেই আমি শিখেছি, আজ যদি না বকতো তাহলে আমি কিছুই শিখতে পারতাম না। তো দেখো এখানে রান্না করেছে, এটা কি হয়েছে গো? লাউ, লাউ ভাজা সব আমার, এগুলো ছোট যা রান্না। কোনটাতে আছে গো? এগুলোতে না। আর এখানে হয়েছে একটা ভাজা, আর এগুলো সব ছোট যা রান্না করেছে। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ও না, এটা উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। এখানে হয়েছে একটা রসা টাইপের তরকারি, এই দেখো। আর হয়েছে ডাল না রাখবো, আর হয়েছে ডাল। আজকের মেনুতে হচ্ছে এগুলোই, এই যে ভাজা। তো ওরা রান্নাঘরটা পরিষ্কার করে নেবে, তারপরে ও স্নান করবে। তো দেখতেই পেলে কি রান্না হলো। আজকে সেরকমভাবে রান্না হয়নি, যেগুলো সবজি ছিল সেই সবগুলোই রান্না হলো। তারপরে আমি চলে এসেছি আমার রুমে। তো ভালো করে চুলটা আঁচড়িয়ে নিলাম, আর এদিক ওদিক নাইটিগুলো রেখেছি, কিছু মনে করো না। কি করব বলো তো, কিছু করার নেই, বিরক্ত হয়ে যাচ্ছি। মানে জামা কাপড়গুলো শুকোতে চাইছে না, ফ্যানের হাওয়াতে হাওয়াতে দিচ্ছি, তারপরে যেটুকু শুকাচ্ছে আয়রন করে নিচ্ছি। মানে যেরকম ওয়েদারটা সুন্দর, তার সঙ্গে হচ্ছে প্রচণ্ড পরিমাণে একদম দম ফাটা মতো গরম। তো এখন এই যে আমার ড্রেসিং টেবিল, এটা কিন্তু আমার না, আমার বাবা মা আমাকে বিয়েতে কিছুই দেয়নি, দিয়েছে যেটুকু সেটুকু আমার কলকাতা বাড়িতে আছে। এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আমার মায়ের, মানে আমার শাশুড়ি মাতার। এই খাট, এই বিছানাও হচ্ছে মায়ের, মানে বিয়ে যৌতুকে। তো সব কিছু কিন্তু আমাকে আমার শাশুড়ি মাতা দিয়ে দিয়েছে, বলেছে আমার দরকার নেই। তারা কিন্তু অন্য খাটে ঘুমায়, কিন্তু এই খাটটা আমার। মা সবসময় বলে এই খাটটা তোর, এই খাটটা তুই কাউকে দিবি না। তো আমার ভালোবাসাটা দেখো কতটা, যে নিজের বিয়ের খাটটা মানে তারা আমাকে দিয়ে দিয়েছে। তো বাবা মা দুজনেই আমাকে অনেক অনেক ভালোবাসে। আমি জানি আমার রিলেটিভের মধ্যে এই ভিডিওগুলো দেখে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগে জানো তো, যারা আমাকে এতটা ভালোবাসে, সাপোর্ট করে। হয়তো তারা আমাকে কমেন্ট করে না, কিন্তু অনেক ভালোবাসা দেয়। তো এখানে দেখো ভাত, এদিকে হচ্ছে তোমার একটা বেগুন টেগুন বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করেছে, উচ্ছে ভাজা, লাউ, ডাল, সব কিছু। তো এখানে হচ্ছে আমার পতিদেব আছে, মেজো দেওর আছে, এটা হচ্ছে পিসি শাশুড়ির ছেলে। আমি জানি তুমি আমার এই ব্লগটা দেখছো, দেখলে অবশ্যই কমেন্ট করো, আমি জানি। তারপর বিকেলে ঘুম থেকে উঠেই দেখো এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো কি বলতো, এখন উঠতে ইচ্ছে করে না, তো কাজেরও তো চাপ থাকে না না। হয়তো জামা কাপড় থাকে, তো মেজো দেওর বা মেজো যা বা ছোটো যা যাই হোক, কেউ কিছু এনে আমাকে দিয়ে দেয়, তখন হয়তো আমি ভাঁজ করি। তো চলো আমি এই যে এগুলো পরিষ্কার করে নিই। তারপরে আজকে রাতের মেনু তো কী কী হচ্ছে না হচ্ছে, ওদের অনেক আবদার যে আমার হাতে খাবে। তো আমার হাতে কি রান্না খাবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য আমার পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে।
যে আমার বুনুটা খাচ্ছে এখন। সবাইকে হাই করে দাও, হাই করে দাও, হাই বলে আমি তাড়াতাড়ি খেয়ে নি। হ্যাঁ, তবে একটা ছড়া শুনিয়ে দিও তো, একটা ছড়া শোনাবে তো? হ্যাঁ, কি যে হাটিমাটি। হুম, তোমরা একটু দাঁড়াও, একটা ছড়া বলবে, ছড়া তোমরা সবাই শুনবে কিন্তু। অনু খুব সুন্দর ছড়া বলে, এই দেখো চপ চপ করে খেয়ে নেবে এখন। তাহলে এখন আমরা একটু আসি, খেয়ে নেবো, তারপরে রেডি হয়ে হ্যাঁ ছড়া বলবে তোমাদেরকে, ঠিক আছে? তো অনেকক্ষণ পর চলে এসেছি দেখো গুটলিদের সঙ্গে। এখন রান্না হবে পোলাও আর হবে চিকেন। তো পোলাওটা করবে আমার ছোট যা, আর তার সঙ্গে হবে পনির। তো তোমাদের সঙ্গে ভাত খাওয়া দাওয়ার পর আসেনি যেটা, হ্যাঁ তো আসেনি, তারপর একটু রেস্ট নিয়ে এইসব যে কাজগুলো ছিল সেগুলো করলাম, করে এই যে গুটলিটা এখন খেলো। এখন যাব কিচেনে। তো ওই যে ও মা, ওই মা সব কিছু চিকেন, হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো। তুমি হাট্টি মাটিমটা বলে দাও তো। খুব দেখেছো কি সুন্দর ছড়া বলে। তো বন্ধুরা তোমরা কেমন ছড়া বললে সেটা কমেন্টে জানাবে। চলো চলো আমি এখন রান্নাঘরে যাই, তুমি এখন ফ্রেন্ডদেরকে টাটা করো, বলো তাড়াতাড়ি করে চিকেনটা বানিয়ে নিয়ে এসো, যে লেগ পিস খাবো। হ্যাঁ ও লেগ পিস খাবে। তো চলো এখন কিচেনে। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে পোলাও, পনির আর চিকেন। চিকেনটা আমার হাতে খাওয়ার ওদের প্রচণ্ড ইচ্ছে। আগে তো আমি রান্না করতাম, আজ হঠাৎ করে আমার দুই দেওর বলল যে চিকেনটা বানাবে বৌদি। বললাম ঠিক আছে বানাবো, বেশ ভালো লাগে। কেউ যখন বলে না বানাও, তোমার হাতে খেতে ইচ্ছে করছে, মনটা দেখবে একদম খুশি হয়ে যায়। আমাদের মেয়েদের কি বলো তো, বিয়ের পরে কেউ যদি একটু ভালো রান্না হয়েছে, বা কেউ যদি বলে একটু এই শাড়িটা পরে ভালো লাগছে, আমাদের ফ্যামিলিতে কত ভালো লাগে তাই না? আমি কিন্তু আমার বরের কাছ থেকে এরকম ভালোবাসা কোনোদিন পাইনি। কোনোদিনও আমাকে বলেনি এই ড্রেসটা পরে তোমায় ভালো লাগছে বা এই শাড়িটা পরে তোমার ভালো লাগছে। এই জন্য অনেকটা দুঃখ হয়, অনেক কষ্ট হয়। আগে অনেক কষ্ট হতেও কাঁদতাম, এখন আর আমার সেটা মনে হয় না। এদিকে পনিরের জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছে। এইটা কিন্তু আমার মানে ছোট যা না, মেজো যা রান্না করছে। আমার খুব ভুল হয়ে যাচ্ছে, মানে মেজো যা করছে, ছোট যা মোটামুটি পোলাওটা করে নিয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ওর রেডি হয়ে গেছে পোলাও। আর এখানে আমার চিকেনটাতে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, মশলাটাকেও দেখো ভালো করে কষানো হয়ে গেছে। মানে আমি মনে মনে ভাবছি ঠাকুর যেন আজকে রান্নাটা অনেক ভালো হয়, তারা যেন আমাকে বলে যে ভালো হয়েছে। ভালো কিছু রান্না করে যদি আমি খাওয়াতে পারি না, আমার সব থেকে আনন্দ হয়। আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক ছোটোবেলা বয়সে আমি সংসারটা মানে নিজের মতো করে করে নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে অনেক ঝড় হয়েছে, অনেক ঝাপটা হয়েছে, হয়তো আমি নিজে বেঁচে থাকতেও চাইনি। এমনও দিন গেছে যে আমি বাঁচবো না, আমি থাকবো না, আমি চলে যাব। আমার বর আমাকে এখানে রেখে দিয়ে মোটামুটি 4 মাস 5 মাস পর একবার হয়তো আসতো, 3-4 দিন আবার চলে যেত। তারপরে আমি রাগ করে পড়াশোনা তো আমি করতাম, তারপরে হয়তো ছুটি যখন পেত ওখানেই থাকতাম, পুজোতে ওখানে থাকতাম। মানে বরের কাছাকাছি আমি কোনো সময়তেই থাকিনি। আমার মেয়ে হওয়ার পর আমার মা আমাকে একটা কথাই বলেছিল যে বাবু আজ যা করবি করবি, মেয়েকে কলকাতায় ভর্তি করবি, যাতে তোরা দুজনে একসঙ্গে থাকতে পারিস। দেখো শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা সবাই সংসার করতে চাই, কিন্তু তার সঙ্গেও আমাদের স্বামীকেও দরকার, তাই না বলো? সব কিছু মিলিয়েই থাকতে হবে। আর আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে এসে থাকবে না, তো কি করব বলো? তো এখানে দেখো আমরা মানে সবাই খেতে বসে গেছে, বাচ্চাগুলো সবাই খাচ্ছে। রান্নাগুলো দারুণ হয়েছিল, আর সবাই বলেছিল চিকেনটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব, আমাকে অনেকজনে মানে গিফট করেছে, তো কে কি গিফট করেছে সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো খাওয়া দাওয়ার পর এই দেখো এখন জামা কাপড় নিয়ে বসে গেছি। আমি কথা বলছিলাম, তারপরে মিউট করে দিয়েছি, বাবুটা প্রচণ্ড চিৎকার করছিল এই কারণে। তো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে কিছু জিনিসপত্র আমি দেখাচ্ছি। দেখো কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও আবার ভাঁজ টাজ করতে হবে। তো আমাকে আমার দেওররা কী কী দিয়েছে না দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো পিঙ্ক কালারে একটা নিয়েছি, আর এখানে দেখো কিছুতেই দিচ্ছে না ছবিটা। ও মানে এই জামার ছবিগুলো দেখতে খুব ভালোবাসে। আর আমার যাদের কাছে জামা কাপড়গুলো কিনে, মানে আমিও আগে কিনতাম, আমাদের বাড়িতে ওই ঠেলা করে বিক্রি করতে আসতো। কুর্তিগুলো এত সুন্দর সুন্দর পেয়েছি মাত্র 700 টাকায়। আমরা তো 600 টাকা দাম করেছিলাম, ও কিছুতেই দিতে চাইছিল না। তারপরে বললো ঠিক আছে 700 টাকায় দিয়ে দেবো।
তো দেখো এখানে হচ্ছে একটা কুর্তি নিয়েছি, মানে 3 পিস যে কুর্তিগুলো হয় মাত্র 700 টাকায় আমি 3টে নিয়েছি। মানে আমি কিনেছিলাম, তারপরে আমাকে আর টাকা দিতে দেয়নি, আমার মেজো দেওরই বলতে পারো এইগুলো দিয়েছে। আরও আমি কিন্তু ওকে আনতে বলেছি, আমার কালারগুলো পছন্দ হয়নি, তো বলেছে আর একদিন বৌদি নিয়ে এসে দেবো। তো আমারও ইচ্ছে আছে আরও কিছু চুড়িদার আমি কিনে নেবো, যেহেতু আমি জানো তো নতুন নতুন চুড়িদার পরতে সত্যি করে খুবই ভালোবাসি আর আমার ভালো লাগে। আর এখানে দেখো ছুটকিটা এসে একদম হিসু করে দিয়েছিল আমার গায়ে, তো আমি ভাবলাম থাক এখন আর চেঞ্জ করব না, ঘুমানোর সময় আবার এটাকে চেঞ্জ করে নেব। কি করব বলো, ওই ছুটকিটা এতটা আমাকে ভালোবাসে, ঘুরতে ফিরতে শুধু জেম্মা 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 জেম্মা। মানে ওর মা ওকে ঘুম পাড়াতে ডাকছে, ও কিছুতেই যাবে না, ও দেখো আমার কাছে চলে এসছে। এখানে দেখো এটাও একটা নিয়েছি, আর পিসগুলো ছিল দারুণ দারুণ, কিন্তু এখানে আমাদের মোটামুটি চুড়িদারের পিস বানাতে গেলে 400 টাকার নিচে নেই, আর আমার যারা যেখানে বানায় 250 টাকা, তো আমি এই কারণে নিইনি। আর এখানে দেখো বালিশের কভারগুলো দুটো নিয়েছি। এখানে হচ্ছে এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ ওর মা কিনেছে, মানে আমরা সবাই টুকটাকি দুটো তিনটে করে কিনেছি। এবার বলেছি যেদিন বাবা আসবে মানে বাবার থেকেও আমরা কিছু না কিছু নেবই। যখনই আমি আসি তখন এই বায়নাটা হয়ই, বলে দিদি তুমি বাবাকে বলো চলো আমরা সবাই মিলে গিয়ে বাজার করি, হয়তো শিলিগুড়ি যায় বা হয়তো আমাদের পাশাপাশি মার্কেটে আছে সেখানে গিয়ে শপিং করি, বেশ ভালো লাগে জানো তো। তো এখানে দেখো ও অনেকগুলো চুড়িদারের পিস নিয়েছে, মাত্র 600 টাকা করে নিয়েছে। মানে মানে কি বলবো তোমাদেরকে, মানে কালার যেরকম সুন্দর তার সঙ্গে হচ্ছে কাপড়টাও হচ্ছে দারুণ। তো আমি বলেছি যখনই এবার আসবো 2-4টে করে এরকম বানিয়ে মানে পিস কিনে নেব, দিয়ে বানাতে দিয়ে দেবো, তখন কেউ যাবে আসবে তখন হয়তো নিয়ে চলে যাবে। প্লাস হচ্ছে আমার আলমারি আছে, নাহলে আলমারিতে রেখে দেবে, যখন আসবো আমি পরতে পারবো। মানে জিনিসটা সব থেকে বড় কথা কি বলো তো, ভালো হলেই হয়। তো বাবুটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট জায়ের মেয়ে, একদম আমার কাজ ছাড়া হয় না, সব সময় সঙ্গ সঙ্গ। তো আজকে